আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নগদান বই, দুই ঘরা নগদান বই। নগদান বই বেসিক্যালি ৪ ধরনের: ১ ঘরা, ২ ঘরা, ৩ ঘরা ও খুচরা। ২ ঘরা নগদান বই হচ্ছে এমন একটি বই যেখানে নগদ এবং ব্যাংক এ টাকা লেখার জন্য দুইটি আলাদা ঘর থাকে, অর্থাৎ টাকার ঘর দুটি থাকে। টাকার ঘর কয়টি থাকে সেটির উপর ভিত্তি করে আসলে নগদান বইয়ের নামকরণ করা হয়। তো আমি আজকে ২ ঘরা নগদান বই দেখাবো। নগদান বই দেখার আগে আমার মনে হয় যে জিনিসটা বোঝা অতি জরুরি সেটি হচ্ছে নগদ টাকা আসলে, অর্থাৎ বেড়ে গেলে, প্রতিষ্ঠানে বেড়ে গেলে ডেবিট, আর নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে গেলে ক্রেডিট। জাস্ট এই দুইটা কনসেপ্ট যদি কোনোভাবে মাথায় ঢুকানো যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় নগদান বইটা কিছুটা হলেও আমাদের আয়ত্তে আসবে। আচ্ছা, আমরা এখন একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখার আগে নগদান বইয়ের একটি নমুনা ছক এখানে দেওয়া আছে, যেখানে প্রতিষ্ঠানের নাম, ২ ঘর নগদান বই, বাম পাশে ডেবিট এবং ডান পাশে আমরা ক্রেডিট লিখব। নগদান বই আসলে ২ ঘর নগদান বই হোক, যে কোনো নগদান বইতেই আমরা প্রথমে এটিকে সমান ২ ভাগে ভাগ করব এবং প্রতি পাশেই সেম কিছু জিনিস থাকবে, যেমন তারিখ, তারপরে বিবরণ, রসিদ নাম্বার ও খতিয়ান পৃষ্ঠা। এই ৪টি জিনিস সব জায়গায় সেম থাকবে। এরপর যে টাকার পরিমাণ সেটা আমরা দেখাবো। এখানে টাকার পরিমাণের একটি দেওয়া আছে, এখানে আসলে দুটি হবে, একটা হবে নগদ টাকা আর একটা হবে ব্যাংকের টাকা। এটি ১ ঘরা নগদান বইয়ের নমুনা ছক। তারপর ডান পাশে সেমভাবে আমরা দেখব, তবে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে বাম পাশে ডেবিট দিকে নগদান বইয়ে রসিদ নং ইউজ হবে আর ক্রেডিট দিকে নগদান বইয়ে ভাউচার নাম্বার ইউজ হবে। জাস্ট এইটুকুই পার্থক্য। আচ্ছা, এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে বলা আছে নিম্নলিখিত লেনদেনগুলো ২ ঘরা নগদান বইতে লিখো এবং সমাপনী নগদায়িত ও ব্যাংক জমা টাকার পরিমাণ দেখাও। আচ্ছা, ১৯৯৯ সালে জানুয়ারি মাসের বিভিন্ন তারিখের লেনদেনের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে আমরা নগদান বইটি করব। আচ্ছা, প্রথমে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে নগদ জমা। নগদ জমার পরিমাণ কত? ২৫,০০০ টাকা। আচ্ছা, নগদ জমা, ব্যাংক তহবিল, এই দুটো হচ্ছে আমাদের ব্যালেন্স, অর্থাৎ এর জন্য আমাদেরকে কোনো হিসাব করতে হবে না যেটি কোন দিকে যাবে বা না যাবে। নগদের ব্যালেন্স অলওয়েজ ডেবিটই হয়, কারণ নগদ প্রদান কখনোই প্রাপ্তি থেকে বেশি হতে পারে না। তাহলে আমি নগদ জমা, এটি যদি কোনো ব্যালেন্স থাকে আমরা খুব সুন্দর মতোই ডেবিট দিকে ব্যালেন্স বিডি হিসাবে টাকাটা লিখবো, অর্থাৎ ডেবিট দিকে ব্যালেন্স বিডি হিসাবে ২৫,০০০ টাকা লিখব। তারপর ব্যাংক তহবিল। ব্যাংক তহবিল, এই ব্যাংকের ব্যাপারে এসে আমাদের একটি ব্যাপার চিন্তা করতে হবে, সেটি হচ্ছে এটি কি আসলে ডেবিট হবে কি ক্রেডিট হবে। যদি দেখা যায় ব্যাংক তহবিল, এখানে দেওয়া আছে ব্যাংক তহবিল, অর্থাৎ ব্যাংকে জমা বোঝাচ্ছে, ব্যাংকে জমা, তাহলে এটা কি আমার সম্পত্তি, এটা ডেবিট। আচ্ছা, ১৫,০০০ টাকা আমি ডেবিট দিকে লিখবো। যদি এখানে থাকতো ব্যাংক জমা লিখতো, সেই ক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে লিখতাম। আচ্ছা, এরপরে আছে কি নগদ ক্রয়। নগদে ক্রয়, আমি জাস্ট একটা জিনিসই বলেছি যে আমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, নগদ টাকা আসলো কি গেল। আচ্ছা, নগদ যখন আমি ক্রয় করব তখন আমার কি হবে? নগদ টাকা কমে যাবে, ব্যয়ের জন্য নগদ টাকা কমে যাবে। তাহলে নগদ টাকা কমে গেছে, তাহলে আমি কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। ক্রেডিট দিকে ১৫০০ টাকা লিখবো নগদের ঘরে। কিন্তু আমরা খতিয়ানের মতো সেম কাজটা করব, সেটা হচ্ছে আমরা উল্টো যে দাখিলাটা সেটা দিব, অর্থাৎ ক্রয় হিসাব নামে ১৫০০ টাকা ক্রেডিট দিকে লিখবো। নগদে বিক্রয়, জাস্ট উল্টা। নগদে বিক্রি করলে আমার কি হবে? নগদ টাকা বৃদ্ধি পাবে, তাহলে আমি বিক্রয় হিসাবে ডেবিট দিকে ২০০০ টাকা লিখবো। মাল ক্রয় করে চেক প্রদান করলো। আচ্ছা, ক্রয় করলে আমার টাকা যাবে নাকি আসবে, এটাকে আমাকে চিন্তা করতে হবে। একটু আগে আমরা দেখেছি ক্রয় করলে টাকা যায়, অর্থাৎ এখানে আমার ক্রয় করলে নগদ টাকা যাচ্ছে। তাহলে আমি যেহেতু ব্যয় হচ্ছে, কমে যাচ্ছে, সেহেতু আমি অবশ্যই ৮ নম্বর তারিখের যে দাখিলাটি আছে সেটি আমি ক্রেডিট দিকে বসাবো ১০০০ টাকা। কিন্তু ব্যাপারটি হচ্ছে এখানে আমি নগদের ঘরে বসাবো কি ব্যাংকের ঘরে বসাবো? ক্রয় করে চেক প্রদান, অর্থাৎ যখন চেক প্রদান করা হলো তখন কি আমার নগদ টাকা কমলো নাকি ব্যাংকে থেকে কমে গেল? ব্যাংকের থেকে কমে গেল। সেই ক্ষেত্রে আমি ১০০০ টাকা ব্যাংকের ঘরে লিখবো। মাল বিক্রি করে চেক পাওয়া গেল, সেম। আমার যখন মাল বিক্রি করে আমি চেক পেলাম, তাহলে বিক্রি করলাম, তার মানে কি আমার চেকটা কি আসলো না গেল? আসলো, তার মানে আমার বৃদ্ধি পাইছে, ডেবিট দিকে বসাবো। আসলে ডেবিট, গেলে ক্রেডিট। বিক্রি করে চেক পাওয়া গেল, এটি আমি ডেবিট দিকে লিখবো। ক্রয় করে চেক প্রদানের মতো করে এখানে আমি সেমভাবে এটি ব্যাংকের ঘরে লিখবো, কারণ চেক পাওয়া, চেকটা তো আমি ব্যাংকে না গেলে ভাঙাতে পারতেছি না, তাই এটা আমার মূল্য নাই আপাতত। সো এটা আমার ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হবে। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, এইখানে একটি ব্যাপার রয়ে যায়, সেটা হচ্ছে ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, কত আছে? ২০০০ টাকা। এখন ব্যাংকে যখন অফিসের প্রয়োজনে নগদ টাকা জমা দিব, সেই ক্ষেত্রে কি হবে? আমার ব্যাংকের থেকে ব্যাংকে
2000 টাকা কি হবে, বেড়ে যাবে, আর নগদে 2000 টাকা কমে যাবে। তো ব্যাংকে যদি 2000 টাকা বেড়ে যায়, সেই ক্ষেত্রে বেড়ে গেছে ব্যাংক, তার মানে কোথায় ডেবিট, ডেবিট দিকে ব্যাংকের ঘরে, আমি আবারও বলছি ডেবিট দিকে ব্যাংকের ঘরে 2000 টাকা লিখবো। আর নগদ টাকা কি হয়েছে, আমার কমে গেছে, তাহলে নগদ টাকা কমে গেছে, কমে গেলে কোথায় ক্রেডিট, ক্রেডিট দিকে আমি নগদের ঘরে 2000 টাকা লিখবো। তার মানে ব্যাংকের ঘরে 2000 টাকা ডেবিট, নগদের ঘরে 2000 টাকা ক্রেডিটে লিখবো। এখন ব্যাপার হচ্ছে ব্যাংকের ঘরে যখন লিখেছি ডেবিট, তাইলে আমি সেখানে দাখিলা দিব নগদান হিসাবে, আর নগদান হিসাবে আমি ক্রেডিট দিকে 2000 টাকা লিখেছি, সেখানে আমি দাখিলা দিব ব্যাংক হিসাবে। এবার ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উঠানো হলো, সেমভাবে আমি এই জাবেদাটাকে উল্টে দিব। একটু আগে কী হয়েছিল, ব্যাংক বেড়ে গিয়েছিল, নগদ কমে গিয়েছিল, এখানে কি হলো উল্টা, ব্যাংক কমে গেল, নগদ বেড়ে গেল, নগদ বেড়ে গেল, নগদ বেড়ে গেলে আমি নগদের দিকে 500 টাকা লিখব ডেবিটে, আর নাম দিব ব্যাংক হিসাব। আবারও বলছি, নগদের ঘরে ডেবিটে লিখব 500 টাকা, আর নাম দিব ব্যাংক হিসাবে। আর ব্যাংকে কমে গেল, তাহলে ব্যাংকের ক্রেডিট দিকে 500 টাকা লিখব, কিন্তু নাম দিব নগদের হিসাব, এবং আমি খতিয়ান পৃষ্ঠার ঘরে সি লিখে দিব, অর্থাৎ এটি কন্ট্রা এন্ট্রি, দুই দিকে যাচ্ছে। বাড়ি ভাড়া নগদে ও চেকে 3000 টাকা প্রদান করা হলো, নগদে প্রদান, তার মানে কমে গেল, নগদ টাকা কমে গেল, তাহলে বাড়ি ভাড়া হিসাব 500 টাকা নগদে, আর চেকে 300 টাকা প্রদান করা হলো, অর্থাৎ ব্যাংক থেকে 300 টাকা কমে গেল। তাহলে বাড়ি ভাড়া হিসাব লিখে 500 টাকা নগদের ঘরে আর 300 টাকা ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে লিখবো। এবার এর নিচে আমি দেখি আমরা যেটা করেছি সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ব্যালেন্স বিডি 25,000 15,000, ক্রয় হিসাব 1500, ক্রয় হিসাব 1000 চেকের মাধ্যমে, ব্যাংক হিসাব 2000 টাকা, এটা কন্ট্রা এন্ট্রি সি লিখেছে, এই যে সি, আর এখানে নগদের হিসাব ব্যাংকের ঘরে আমি যেটা বলেছিলাম। আর পরেরটাতে কি হচ্ছে উল্টা, এই যে এখানে 5,000 লিখেছে, বাড়ি ভাড়া হিসাব যেটা বলেছিলাম 500 300। এখন সর্বশেষ আমার যে কাজটি সেটি হচ্ছে খুব সহজ, সেটি হচ্ছে এই দুই দিকে যোগফল করে ব্যালেন্স করা। আমরা আশা করি ব্যালেন্সিং করা জানি, সকলে ব্যালেন্সিং করা জানি কিভাবে ব্যালেন্স করতে হয়। তো ব্যালেন্সিং করার আগে আমাকে দেখতে হবে কোন দিকে টাকা বেশি। এখানে নগদ টাকা অবশ্যই ডেবিট দিকে বেশি হবে, কারণ নগদ প্রাপ্তি কখনোই নগদ প্রদানের থেকে কম হতে পারে না, নগদ প্রাপ্তি অবশ্যই বেশি হবে। তাহলে আমি নগদের ব্যালেন্স বের করার ক্ষেত্রে আমার আর চিন্তা করার দরকার নেই, আমি সরাসরি বাম দিকেরটা যোগ করব, যোগ করলে কত আসছে 31,500, এই দিকেরটা আমি যোগ করবো 31,500। এবার এখান থেকে আমি যে নগদের ঘরে যে টাকাগুলো আছে আমি বিয়োগ দিব, 31,500 থেকে 1500 2000 আর 500 বিয়োগ দিলাম, আমার আসলো কত ব্যালেন্স সিটি 27,500। 31, এটা আমি মাসের শেষ তারিখে করব, জানুয়ারির 31 তারিখ ব্যালেন্স সিটি 27,500, এটি ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি নামে আমাকে 27,500 দেখাতে হবে। তারপর এবার আমি আসতেছি ব্যাংকের ঘরে। ব্যাংকের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আসলে দুই পাশে কোনটা বড়। 15 আর 2 17,000, এখানে আছে 1,000 1500 1800, অর্থাৎ এই পাশ বড়, সেই ক্ষেত্রে আমরা এটা যোগ করলাম 17,000 লিখলাম, এই পাশে 17,000 লিখলাম, এখান থেকে 1800 বিয়োগ দিলাম, আসছে কত 15,200। ব্যালেন্স সিডি 31 ডিসেম্বর, এটা আমরা আবার ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি নামে 15,000